একজন ৩০ বছর বয়সী পুরুষ হয়ে মাত্র ১৭ বছর বয়সী বাচ্চা একটা মেয়েকে বিয়ে করব। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে আম্মু? তাছাড়া ওইটুকু একটা মেয়ে কিভাবে রাজি হয়? ও কি জানে না আমার একটা ৪ বছরের বাচ্চা আছে? গভীর ও কড়া কণ্ঠে কথাগুলো বলেন নেভার ক্যাপ্টার সোফার ওপর সুরে মালো কমান্ডার ফারদিন আহনাফ আহমেদ। টানা ১৫ দিন গভীর সমুদ্রে বিশাল রতনীতে কাটানোর পর তিনি ৩ দিনের সংক্ষিপ্ত ছুটিতে সোজা বাড়ি এসেছিল ফারদিন। ভেবেছিল মা আর ছোট কন্যা সন্তানকে চমকে দেবে, কিছুটা নিভৃত পারিবারিক সমস্যা উপহার দেবে, কিন্তু গৃহকোণায় পা রাখতেই এক অনাকাঙ্ক্ষিত ও অদ্ভুত সিদ্ধান্তের মুখোমুখি হতে হবে তা তার দূরতম ভাবনাও ছিল না। ফারদিন চোয়ালের ভাঁজে এখন তীব্র বিরক্তি ও গম্ভীর ফুটে উঠেছে। সে একজন কঠোর অনুসরণে ডিসিপ্লিন নেভি অফিসার, যার জীবনে প্রতিটি সেকেন্ড কাটে নিখুঁত ঘড়ির কাঁটা মেপে। নৌবাহিনী সুশৃঙ্খলা নিয়মের অভ্যস্ত এই মানুষটির কাছে আবেগের চেয়েও যুক্তি অনেক বড়। অথচ আজ নিজের মায়ের মুখেই শুনেছে এমন এক অযুক্তির আবদার। ফারদিনের ঠিক পেছনে তার শার্টের কোণে শক্ত করে ধরে দাঁড়িয়ে আছে ৪ বছরের এক ছোট্ট মাননীয় প্রিয়। শুভ গোলাপি গায়ের রং, শরবতের আকাশের মতো স্বচ্ছ নীল চোখ আর অপার্থিক মুখশ্রী। তাকে একজন দেখলে যেন কারো মনে হতে পারে সে বুঝি ভিন্ন দেশের কোনো ছোট রাজকন্যা। বেবি ফ্রক গায়ে গোলমুলো গারনের পিওয়ের মাথায় দুটি ঝুঁটি বেঁধে দেওয়া হয়েছে। তার নিভার ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকা চোখের মণি দুটো বাবার রাগ বোঝার এক ব্যর্থ চেষ্টা করছে। সে তার আধো আধো কণ্ঠে বলে উঠল, পাপা, তুমি এত অ্যাংরি হচ্ছ কেন? দাদু তো ব্যাড কিছু বলেনি। ফারদিন মেয়ের দিকে চেয়ে নিজের রাগটা সামলানোর আপনার চেষ্টা করলো। সনিরা মাহমুদ ধীরে স্থিরভাবে সোফায় বসে আছেন। ছেলের দিকে তাকিয়ে দৃঢ় কণ্ঠে বললেন, তুমি ওকে বিয়ে করছো এটাই আমার শেষ কথা ফারদিন। আমি এই বয়সে এসে আর কত সামলাবো? তুমি না মানতে চাইলেও এটা সত্যি যে প্রিয় একজন মায়ের প্রয়োজন, যে ওকে মাতৃত্ব নিখাত ভালোবাসা দিয়ে আগলে রাখবে। ও আদিত্যা মেয়েকে চোখের ভেতর আমি পিউয়ের জন্য এক স্বার্থ মায়া দেখেছি, যার কারোর মধ্যে দেখিনি। সেও পিউকে ভীষণ পছন্দ করে। ফারদিন কপালে হাত দিয়ে সোফায় বসে পড়ল। এখন ভালোবাসে বলে সারা জীবন ভালোবাসবে এমন তো কোনো কথা নয় আম্মু। একটা কিশোরী মেয়ে, তার নিজের একটা জীবন আছে, ভবিষ্যৎ নিয়ে অজস্র স্বপ্ন আছে। আবেগের ভেসে একটা বাচ্চাকে কাছে টানা আর সারা জীবন তাকে মায়ের স্নেহ দেওয়ার মধ্যে আকাশ পাতাল তফাৎ। যখন তার বয়স বাড়বে, ঠিক ব্যস্ততার মুখোমুখি হবে, তখন আসল কষ্টটা পাবে আমার এই নিষ্পাপ বাচ্চার মেয়ে। আর আমাকে আই থিঙ্ক হি ইজ পারফেক্ট ফর হার। হাই মি, ইউ নো ভেরি ওয়েল আই কেমন প্রফেশনাল অ্যান্ড সোসাইটি লিভ করি। ইজ আই ডু দিস দ্যাট ইউ বি এক্সিলেন্টলি এভরিথিং ইজ মি। ঘরের এক কোণে চুপচাপ বসে ফাহিম, পেশায় একজন অর্থোপেডিক সার্জন। সে বেশ চঞ্চল ও রসিকতা হলেও বড় ভাইয়ের মায়ের সামনে ভীষণ সিধা মানুষ। দুই অভিভাবকের গুরুত্বপূর্ণ বেশি বাচ্চা ফুপিয়ে ভাবছে এই অশান্তি বাজারে তাকে অহেতু টানা কি দরকার ছিল। সেলিনা মাহমুদ ধীরে কিন্তু শক্ত কণ্ঠে বলেন, ওর তো বাচ্চা নেই, তাই আপাতত মায়ের প্রয়োজনে নেই। তোমার বাচ্চা আছে, আর সেই বাচ্চার একজন মায়ের প্রয়োজন। এখানে ফাহিমের টানছ কেন? আর কিসের সোসাইটির দোহাই দিচ্ছ? সেই দিন যখন আমার প্রেশার বেড়ে আমি রাস্তায় জ্ঞান হারিয়ে পড়ে গিয়েছিলাম, তোমার মেয়েটা রাস্তায় বসে ভয়ে ফুঁপিয়ে কাঁদছিল। ওই নির্জন রাস্তায় কেউ এগিয়ে আসেনি, শুধু ওই মেয়েটাই গিয়ে এসে আমাকে হাসপাতালে নিয়ে গিয়েছিল। নিজের সর্বশক্তি দিয়েও তোমার মা আর মেয়েকে আগলে রেখেছিল। ও না থাকলে আজ তো তোমার মা বেঁচে থাকতো না। পুরোটা সময় মেয়েটা আমার ছোট দাদুকে পরম মমতার সামনে রেখেছিল। ফারদিন চরম বিরক্ত নিয়েই বলল, তোমাকে হাসপাতালে নিয়ে গিয়েছিল বলে তাকে আমার বিয়ে করতে হবে? হয় হি ইজ ওয়ান টু শো গ্র্যাটিটিউড দ্যাট, সেটা প্রকাশ্যে অন্য কোনো পথ আছে? টাকা দাও, ওর সব দায়িত্ব নাও, কিন্তু তাই বলে বিয়ে ইম্পসিবল। ছেলের এমন মন্তব্যে সেলিনা মাহমুদের কণ্ঠ চওড়া গেল। তার ঠোঁটের কোণে এক চিলেতে ব্যঙ্গত্ব হাসি ফুটিয়ে তুলে ধীরে গলায় বলল, তাই নাকি? টাকার দায়িত্ব নিলে সব ঋণ শোধ হয়ে যাবে? বাহ, তোমার বুদ্ধি তো জবাব নেই।
তাই মেয়েটাকে তোমার যদি কেবল একটা বাচ্চা বলে বিয়ে করে এতই লজ্জা লাগে, তবে এক কাজ করো না, তুমি ওকে আনুষ্ঠানিকভাবে দত্তক করে নাও। যেমন পিউ তোমার মেয়ে, আদিত্যাও তোমার আরেকটা মেয়ে হয়ে থাকবে। যেহেতু তোমার নীতি আর অনুশাসনের তাকে স্ত্রী করে আনার সামাজিক বিরোধী আর এম্বা এম্বারাসিং লাগছে, তাই এবারে নিজের মেয়ে বানিয়ে নিজের ঘরে তুলে নাও। এতে সমাজে তোমার নামও ডাকবে, তোমার এই তথাতথি নেভি ডিসিপ্লিনও বাঁচবে। পিওর তোমার ভালোবাসা একা পাওয়া যথেষ্ট নয়, ওর কোনো মায়ের দরকার নেই, তোমার স্ত্রীর দরকার নেই। আমাদের প্রিয় একজন বড় বোন পাবে, তুমিও মহৎ অভিভাবক হয়ে দিন কাটবে। এই প্রস্তাব কেমন শুনি? মায়ের এমন অনাকাঙ্ক্ষিত চরম ব্যঙ্গাত্ম আর শ্লোপূর্ণ বাক্যবাণে ফারদিন মুহূর্তের জন্য পুরোপুরি হতভম্ব ও বাকরুদ্ধ হয়ে গেল। সে স্তব্ধ চোখে মায়ের দিকে তাকিয়ে রইল, যেন বিশ্বাসই করতে পারছে না তার মা একজন পূর্ণবয়স্ক নেভি অফিসার ছেলেকে 17 বছরের একজন কিশোরীকে মেয়ে বানিয়ে পালার পরামর্শ দিচ্ছেন। ফাহিমও এক কোণে বসে কৌতূহল দেখে নিজের মুখের দিকে হাত চেপে ধরে হাসির আড়াল করলো। ফারদিনের ধারালো চোয়াল শক্ত হয়ে উঠল, কিন্তু মায়ের এই বিষাক্ত তিরস্কারে কোনো জবাব খুঁজে পেল না সে। ছলের স্তম্ভিত অবস্থায় দেখে সোনিয়া মাহমুদ নিজের কণ্ঠ আবার কঠোর করে বললেন, তোমার মতো একজন দায়িত্বশীল অফিসারের মুখে এমন পণ্যবাদীর কথা মানায় না ফারদিন। আমি বলেছি বিয়েটা হবে, তার কারণ শুধু কৃতজ্ঞতা নয়, আদ্রিতা এতিম মেয়ে, ওর আপন বলতে এই দুনিয়ায় কেউ নেই। আমি ওর সাথে যতবার দেখা করতে গিয়েছি এতটুকু বুঝেছি, ওর ওই কাকা কাকি সংসারে ও যেভাবে তাকে সেটাকে থাকা বলে না অত্যাচার বলে। আর সবচেয়ে বড় কথা, সেলিনা একটু থামলেন। পিওকে বড্ড পছন্দ করে। ফারদিন স্তম্ভিত হয়ে মেয়ের দিকে তাকালো। পিও গুটিসুটি পায়ে ফারদিনের কোলের কাছে এলো। বাবার শক্ত হাত দুটো নিজের ছোট্ট দুই হাতে চেপে ধরে টলমল চোখে চাইলো। শরবতে আকাশের মতো ছচ্ছল বড় বড় নীল চোখে দুটো টলমল করছে। ঘন পাপড়ির কিনারায় জমে থাকা অস্ত্রকণাগুলো যেন সামান্য নড়লেই গড়িয়ে পড়বে। সেই নিষ্পাপ চোখের দিকে তাকিয়ে ফারদিনের বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। সে নিজেকে যথাযথ কঠোর রাখতে পারুক না কেন, এই একজোড়া নীল চোখের জল তার সমস্ত দৃঢ়তা মুহূর্তে ভেঙে চুরমার করে দিতে সাক্ষম। পিউ মিনতি ভরা স্বরে বলে উঠল, পাপা, আমি ওই ফেলিটাকে আমাদেরও বাসায় চাই। জানো ওনা অনেক সুন্দর, আমাকে আদো কোলে জড়িয়ে ধরে খুব সুন্দর একটা স্নেহ পাওয়া যায়। এ একদম ভয় লাগে না পাপা, শান্তি শান্তি লাগে। তুমি ওকে নিয়ে এসো না প্লিজ। আই লাভ ইউ সো মাচ পাপা, তুমি তো কত ভালো বলো। মেরে অবুজ আকুতি ফারদিনের মনে সব করা অনুশাসনের এক মুহূর্তে তোলপাড় করে দিল। যেন শিশু, যে শিশু নিজের মায়ের চেহারা পর্যন্ত মনে নেই, সে আজ এক অচেনা তরুণীর বুকে সুবাসেও মাতৃত্ব খুঁজে পাচ্ছে। পিউ তার ছোট্ট দুটি তুলতুলে হাত ফারদিনের গলা দুপাশে পেঁচিয়ে ধরল। ফারদিন গভীর এক নিঃশ্বাস ফেলে মেয়েকে দুই বাহু দিয়ে আগলে নিল। মেয়ের নরম কপালে আর তুলতুলে গায়ে ঠোঁট ছুঁয়ে দিল নিবিড় আদরে। 4 বছরে একটা নিষ্পাপ শিশু উষ্ণ ছোঁয়ায় আর আধবচনে বাবার কঠিন হৃদয় ক্ষণিকের জন্য যেন প্রশান্তি এক মায়াবী সাগরে তলিয়ে গেল। সে নিচু স্বরে বলল, মাই লিটল প্রিন্সেস। কিন্তু মুহূর্তে সে কঠিন সত্তা ফিরে আসে খানিকটা চটে গিয়েই মাকে বলল, আমার মেয়েকে এসব কেন শেখাচ্ছ আম্মু? যেখানে আমি নিজ দেশের আইন ও নিয়ম রক্ষা করি, সেখানে নিজের বাল্যবিবাহে এমন অদ্ভুত সিদ্ধান্ত নেব? স্টপ দিস ননসেন্স ড্রামা। তোমাদের এইসব অদ্ভুত ডিসিশনের জন্য যারা এখন তোমার দিকে সম্মানের দৃষ্টি তাকায়, সেই সব আর ডিওনির কাল আমার পেছনে গোসিল করবে। তোমার মেয়েকে আমি কিছুই শেখাইনি, সে যা বলেছে নিজে মন থেকেই বলেছে। আর বারবার বাচ্চা কেন বলছো? ও কিছুদিন গেলে ও 18 হয়ে যাবে। ওর একটা আশ্রয়ের প্রয়োজন, নিজস্ব একটা পরিবারের প্রয়োজন। আর তুমি যাকে কথা বলছো সেই সমাজ তোমার সংসারে এসে রান্না করে দিয়ে যাবে না, তোমার মেয়েকে মাতৃত্ব দেবে না। তোমার বাবা শহীদ হওয়ার পর থেকে আমি আমাদের ছোট ব্যবসা হাল ধরে তোমার এই শক্ত মাটিতে দাঁড় করিয়েছি। আমার সেই রক্ত জল গড়া স্ট্রাগল ভুলে গিয়ে তুমি আজ লোক দেখানো সমাজের কথাই ভাবছো? এই তোমার বিচক্ষণতা? ফারদিন একটা দীর্ঘশ্বাস ফেলল। মায়ের এই আত্মত্যাগের সামনে তার সব যুক্তি এসে থমকে দাঁড়ায়। তার চোখের সামনে ভেসে উঠল বাবার মুখটা। তার বাবা ছেলে নৌবাহিনী একজন গর্বিত কমান্ডার। তার স্বপ্ন ছিল ছেলেকে নিজের হাতে গড়ে তুলবে, একদিন তাকেও সাদা ইউনিফর্মে দেশের সেরাই দেখবে। কিন্তু ফারদিনের বয়স যখন মাত্র 10 বছর, তখন এক ভয়াবহ মিশনে গিয়ে তিনি শহীদ হন। মুহূর্তে তাদের
সাজানো সংসারটা তাদের ঘরের মতো ভেঙে যান। সেই অসহায় দিনগুলোতে চরম অভাব আর অনটনের মুখে দাঁড়িয়ে এই মহাশী নারীটি হাল ধরেছিলেন। সেলিনা মাহমুদ নিজের গায়ে রক্ত পানি করে সব সুখ আহ্লাদ বিসর্জন দিয়ে দুটো ছেলেকে আজকে এই মর্যাদাপূর্ণ অবস্থানে পৌঁছে দিয়েছেন। মায়ের এই অসীম ঋণের সামনে ফারদিনের সমস্ত গম্ভীর নত হতে বাধ্য। তার কপালে সূক্ষ্ম ভাঁজগুলো আরো গভীর হলো। বাহু যুদ্ধ জয় করতে পারলেও নিজের মা আর মেয়ের যৌবন আদরের কাছে সে আজ হার মানতে বাধ্য। তবে ফারদিনের মনের ভেতর এখন কেবল সেই অপরিচিত নামটাই ঘুরপাক খাচ্ছে, আদ্রিতা। কেন সে মায়াবী মেয়ে? সে তার কঠোর মা আর অবুঝ মেয়ের উপর এমন জাদুমন্ত্র করেছে। তাকে সোজাসুজি গিয়ে বলতে দিতে হবে যে সেই বিয়ের আশা চিরতরে ছেড়ে দেয়। ফারদিন অত্যন্ত গম্ভীর স্বরে বলল, ওকে, তুমি তার সাথে আমার দেখা করার ব্যবস্থা করো। আই ওয়ান্ট টু মি হার টু মোর। ছেলের স্নমিত পেয়ে সেলিনা মাহমুদ খুশি হয়ে তার মাথায় হাত বুলিয়ে কপালে স্নেহ চুমু এঁকে বলল, আমি জানতাম তুই তোর মায়ের মুখ ফেরাবি না। পিও খিলখিল করে হেসে বাবার গলা জড়িয়ে ধরল। থ্যাংক ইউ পাপা, ইউ আর সো গুড। ফাহিম বড় ভাইয়ের এমন অনিচ্ছা সত্ত্বেও সম্মানিত মনে মনে বেশ খুশি হলো। অবশেষে যদি তার রাগী ভাইয়ের উরুসচ শাসন ঘোরা জীবনে একটু বসন্তের হাওয়া লাগে। অথচ ফারদিন এক দীর্ঘশ্বাস পেল। আজ প্রথম তার সুশৃঙ্খলা জীবনে এক আহ্লাদ বিশৃঙ্খলা প্রয়োজন করতে যাচ্ছে। একটি জর্জরিত পুরনো বাড়ি, ঘরে কোনো ফুটন্ত কলতি থেকে উপড়ে পড়া ধোয়া আর গরম পানি স্ত্রীর মতো ঘষে একটি লালচে জামা সোজা করছে একটি কিশোরী। পরনে অতি সাধারণ একটা সুতির সালোয়ার কামিজ, মাথায় ওড়নাটা শক্ত করে পেঁচানো। রান্নাঘর থেকে বরাবর গরম পানির পাল্টে কাপড় ইস্ত্রি করার কারণে আগুনের তাপে তার ফর্সা মুখটা উদ্দীময় সূর্যের প্রথম আলোর মতো রক্তিম বর্ণ ধারণ করে আছে। তানিয়ার ঘরে ঢুকে চেঁচিয়ে উঠল, এই আদ্রিতা, আমার ড্রেসটা ইস্ত্রি করেছিস? আমায় এখনই বেরোতে হবে। কিশোরীর নরম স্বরে বলল, হ্যাঁ আপু, প্রায় হয়ে এসেছে। এতক্ষণ লাগে? এমন কাঁপছে মতো কাজ করে বিয়ের পর শ্বশুরবাড়িতে দুদিনও টিকতে পারবি না। ঘাড় ধাক্কা দিয়ে আবার আমাদের মাথার ওপর ছুঁড়ে ফেলে দিয়ে যাবে। আদ্রিতা চুপ রইল। মা বাবার হারা এতিম সে, কাকার বাড়িতে আশ্রিতা। এই নিত্য অপমানজনক তীক্ষ্ণ কথাগুলো তার জন্য প্রত্যাহিত ব্যাপার, যা এখন তার গা সাওয়া হয়ে গেছে। কাজ শেষ হয়ে ধোয়াচ্ছন্ন কাঁচা রান্নাঘরের দিকে আসতেই দেখলো কাকি জুনাইদা বেগম বিষাক্ত চোখে তার দিকে তাকিয়ে আছেন। ক্ষিপ্ত স্বরে বলল, চুলায় ভাত চড়াসনি কেন এখানো? রান্না না করলে খাওয়াও জুটবে না আজ। কুড়ে কোথাকার, পড়াশোনার দোহাই দিয়ে সব কাজ থেকে ফাঁকি দিতে চাস? আদ্রিতা শান্তভাবে চুলার কাছে এগিয়ে গিয়ে বলল, চাচি, আমি তো প্রতিদিন নিয়ম করে সব রান্না শেষ করেই কোচিংয়ে যাই। আমি রান্না করলে এই সংসারে কারো মুখে একদানাও অন্ন উঠে কিনা সন্দেহ, তাই দয়া করে আমার কাজ নিয়ে অকারণ খোঁটা দেবে না। কিশোরীর মুখে এমন স্পষ্ট প্রতিবাদ শুনে জুবাইদা বেগম ভীষণ ক্ষিপ্ত হলেন। চেঁচিয়ে উঠলেন, কি বলি তুই? এত বড় মুখ তোর? কথাটা শুধু পাওয়া চলে, অলক্ষী একটা। মা বাপ মরে গিয়েছে, আমার ঘাড়ে বোঝা চাপিয়ে গেছে। বলেই তিনি আদ্রিতাকে সজোরে এক ধাক্কা দিলেন। সেই প্রচণ্ড ধাক্কা সামলাতে না পেরেই কিশোরীর সুকোমর হাতটা চুলায় সংলগ্ন একটি তীক্ষ্ণ ধারালো কাঠের কোণায় গিয়ে লাগলো। নরম তাকে রন্ধ্র চিরে ফিকনি দিয়ে রক্ত গড়িয়ে পড়ল মেঝের ওপর। কিন্তু আদ্রিতা অক্ষিপট থেকে এক ফোঁটা অশ্রুও ঝরল না। জুবাইদা বেগম হিংস্র বাঘিনীর মতো বিষাক্ত গলায় বলে উঠল, বড্ড তেজ হয়েছে না তোর? না, দাঁড়া, তোর সব তেজ ভেঙে দিচ্ছি। মোতাহের সাহেব এর সাথে কথা ফাইনাল করে আসি। 52 বছরের 3 বৌমা ওর বুড়োর সাথে তোর বিয়ে দিয়ে এই সংসার থেকে আপদ চিরতরে বিদায় করব। বলেই জুবাইদা বেগম আবারও তেড়ে আসতে গেলে কারো বছরের কিশোরী রফিক দৌড়ে এসে আদ্রিতার সামনে দৌড় হয়ে দাঁড়ালো। মামা, মা, থামো এবার। কেউ আপুকে কষ্ট দাও? বাবা জানতে পারলে কিন্তু তোমাদের কারণ স্থান নেই। আমি সব বাবাকে বলবো। জুবাইদার ছেলের এই আগুন ঝরা তেজ দেখে গজগজ করতে করতে স্থান ত্যাগ করলেন। এই এতিমটাকে কিছু করতে গেলেই ঘরের বিভীষণ হাজির হয়। সব আমার কপাল। রফিক আদ্রিতার রক্তাক্ত হাতটা নিজের কোমরে হাতে চেপে ধরে ব্যর্থী স্বরে বলল, আপু, অনেক হয়েছে। ওরা তোমার সাথে প্রতিদিন এমন অনমানসিক অত্যাচার করে আবার
অন্য নোংরা বুড়োটার সাথে তোমার বিয়ের কথা বলে, অথচ তুমি আমার মুখ আটকে দাও কেন? বাবাকে কেন বলতে দাও না? সে শুনলে তো ঠিক বিচার করতো। আদ্রিতা এক গম্ভীর দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি চাই না আমার জন্য কাকার এই বয়সে এসে সংসারটা নষ্ট হোক। তোরা মায়ের ছায়াতল থেকে সরে যাবি, এটা আমি কখনোই চাই না রে রাফি। আমি এতিম, আমি জানি মাথার ওপর মা বাবার মায়ার ছায়া না থাকলে কতটা কঠিনভাবে অন্যের হেলায় বাঁচতে হয়। সে আর কথা না বাড়িয়ে সেই কাটার হাত নিয়ে নীরবে রান্না কাজে লেগে গেল। রজনীর নিস্তব্ধতা ধরণীতে গ্রাস করেছে। বিদ্যুৎ নেই, ঘরের কোণে রাখা মোমবাতির স্নান আলোর বয়ের পাতায় গভীর মনোযোগে ডুবে আছে আদ্রিতা। হঠাৎ কাঠোর দরজার শব্দ করে কক্ষে প্রবেশ করলো চাচা সাফওয়ান হোসেন। তিনি স্পপুষ্টি দেহে মানুষ হলেও আদ্রিতার স্নান ও শান্ত চেহারা দেখে নিজের মনে মলিন হয়ে গেলেন। ছোট ভাই মারা যাবার পর তার মেয়েটাকে নিজের কাছে আগলে রাখলেও তার চাচা হয়ে রয়ে গেল বাবা আর হতে পারল না। এই বাড়িতে যে মেয়েটার সাথে তার বর্তমানে কোনো ভালো আচরণ হয় না তা তিনি বেশ আঁচ করতে পারেন, কিন্তু আদ্রিতা কখনো নালিশ করেন না। না থাকে তার কাছে কোনো অভিযোগের চক্ষু প্রমাণ। কি রে মা, কি করেছিস? আদ্রিতা ওড়না ঠিক করে স্নিগ্ধ হেসে বলল, এই তো কাকা পড়ছি, সামনে মেডিকেল অ্যাডমিশন এক্সাম, ভুলে গেলে? সাফওয়ান হোসেন দীর্ঘশ্বাস ফেলে পাশে বসলেন। এটা ভোলার মতো জিনিস নাকি? আমি তো চাই তুই একজন বড় ডাক্তার হবি, নিজের পায়ে দাঁড়াবি। তিনি একটু থেমে বেশ কিছু সময় নিয়ে ইতস্ত করেই বললেন, একটা কথা ছিল মা, তুই কি ওই ভদ্র মহিলার প্রস্তাবটা নিয়ে ভেবে দেখেছিস? মানে আমি বলেছিলাম কি, পরিবার ভালো, ছেলে ভালো, একটু বয়সী, আর সবচেয়ে বড় সমস্যা হলো তার একটা বাচ্চা আছে। কিন্তু ভদ্র মহিলাকে আমার বেশ ভালো মনে হলো। তার শিক্ষায় বড় হওয়া ছেলে নিশ্চয় খারাপ হবে না। কাকা এত তাড়াতাড়ি আমাকে পর করে দেবে? আপনি তো জানেন আমার অনেক স্বপ্ন আছে যা আমি সত্যি করতে চাই। আন্টি হয়তো ভালো, কিন্তু তার ছেলেও যে ভালো হবে তা তো কোনো গ্যারান্টি নেই। যদি সে আমাকে শুধু সংসারের চার দেয়ালের আটকে রাখে। তার উপর তার একটা মেয়েও আছে, ওটা আমার কাছে কোনো সমস্যা নয় কাকা। পিউ খুব মিষ্টি একটা মেয়ে, তবে সে কি তার প্রথম স্ত্রীর পাশে আমাকে স্ত্রী বিন্দুমাত্র জায়গা কখনো দিতে পারবে? জায়গা করে নিতে হয় রে মা, দ্বিতীয়বারও তো ভালোবাসা হয়। হয়তো সে তোকেও অনেক ভালোবাসবে। আমি চাই আমার এই ছোট্ট জাহান্নামের বাড়ি থেকে বেরিয়ে তুই যেন জীবনে মাথা উঁচু করে বাঁচতে পারিস, একটু সুখে থাকিস। আদ্রিতা নিচু স্বরেই বলল, এই পোড়া কপালে ভালোবাসা আর কোনো প্রত্যাশা নেই কাকা। তার উপর আপনি যদি আমাকে বিদায় করতে এতটা তাড়া দিয়ে থাকেন, তবে আমি আর না করব না। আমি রাজি। এসব কি বলছিস তুই? তুই না চাইলেও এই টপিক এখানে শেষ। ও হ্যাঁ, এই বাড়ি থেকে কল এসেছিল, লোকটা নাকি তোর সাথে দেখা করতে চায়। তুই যেহেতু চাস না, তাহলে কি আমি না করে দেব? আদিতা এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করলো। এই মানুষগুলো আর কতকাল তার অন্য আর আশ্রয়ে বোঝা হইব? আজ না হয় কাল হয়তো এর চেয়েও বয়স্ক কোনো পুরুষের সাথে তার বিয়ে স্থির হবে। তার মতো এতিমদের ভাগ্যলিপি তো এই সমাজের এভাবেই লেখা হয়। সে চোখ খুলে মৃদু গলায় বলল, বরণ করতে হবে না কাকা, কাল কোচিং থেকে ফেরার সময় আমি দেখা করব, তাদের বলে দিন। সাফওয়ান হোসেন কিছুটা অবাক হলেন। তুই একটু আগেই বললি সব কিছু ভাগ্যের উপর ছেড়ে দিলাম কাকা, আল্লাহ যা আমার জন্য সঠিক মনে করেন তাই হবে। কক্ষের ভেতর এক দীর্ঘ নীরবতা জমাট বাঁধল। নিস্তব্ধতা চিরে কেবলই বাইরে ঝিঝি পোকার একঘেয়ে সুরে ভেসে আসতে লাগলো। সাফওয়ান হোসেন লজ্জিত ও পরাজিত এক বাবার মতো নিঃশব্দে ঘরে থেকে বেরিয়ে গেলেন। আদ্রিতা ভেজা চোখে আবার বইয়ের পাতায় নজর দিল। এক পাশে তার ডাক্তার হবার আকাশ স্বপ্ন, আর অন্য পাশে একজন অজানা জীবনের ডাক। আদ্রিতা জানে না কালকে সে অনাকাঙ্ক্ষিত মোলাকাত তার ভাগ্যে কি লেখে রয়েছে। জীবনে এই অবেলায় তার মনে আঙিনায় কি নতুন কোনো আশার আলো ফুটবে, নাকি সব স্বপ্ন গহীন আধারে হারিয়ে যাবে? গল্পটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন, এবং নেক্সট পার্টির জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদেরকে অনুরোধ করছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। গল্প অবেলায় মনের আঙিনায়।